যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অলরেডি রাহুল এবং তানিয়াকে চিনে গেছো। তাদের সাথে রাহুল এবং তানিয়ার পরিচয় হয়ে গেছে এবং তোমরা জানো রাহুল এবং তানিয়া দুজন দুটো আলাদা আলাদা কলেজে পড়ে, তারা ফার্স্ট সেমিস্টারে পড়ে। এবার তাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে। স্বাভাবিকভাবেই তানিয়া পেয়েছে ৮০ পরীক্ষায় এবং রাহুল পেয়েছে 60%। তো তানিয়া রাহুলকে ফোন করে বলছে যে আমি অনেক মার্কস পেয়েছি, 80% নাম্বার পেয়েছি ফার্স্ট সেমিস্টারে, তুই তো অত বেশি মার্কস ক্যারি করতে পারিসনি, তুই বরাবরই কম পাস, তো তুই 60 পেয়েছিস। রাহুল বলছে না না, আমি 60 পেয়েছি কারণ আমাদের কোশ্চেন খুব টাফ হয়েছিল এবং আমাদের টিচাররা একটু কমই নাম্বার দেন। তানিয়া বলছে সে হোক, কিন্তু আমি তো বেশি পেয়েছি, আমাদের টিচাররা বেশি নাম্বার দেয়, তুই কি করে জানলি? রাহুল বলছে না, আমাদের সবাই মোটামুটি কম নাম্বারই পেয়েছে, আমাদের এভারেজে নাম্বার এসছে 50, তোদের এভারেজে কত এসছে? তানিয়া তখন বললো আমাদের এভারেজ নাম্বার এসছে 70, কিন্তু আমি তো ৮০ পেয়েছি, আমি তোর থেকে অনেক বেশি পেয়েছি, কোথায় 60 আর কোথায় ৮০? রাহুল বলল না, এরকমভাবে হয় না, আমাদের যেহেতু টিচাররা খুব কঠিনভাবে খাতা দেখেন এবং কোশ্চেনটাও টাফ হয়, তাই আমি একটু কম নাম্বার পেয়েছি, তার মানে এই নয় যে আমি তোর থেকে অনেক কম নাম্বার পেয়েছি। তো তানিয়া তো কিছুতেই মানছে না, তানিয়া বেশি মার্কস পেয়েছে, রাহুলকে খাওয়াতে বলছে। দুজনে খুব ভালো বন্ধু, তোমরা জানো। তো এবার তাদের মধ্যে এই নিয়ে নাম্বার নিয়ে প্রতিদিন ফোন করলেই গন্ডগোল শুরু হয়। তানিয়া বলে তুই অনেক কম নাম্বার পেয়েছিস, রাহুল বলে না, আমাদের কোশ্চেন কঠিন ছিল, আমাদের কম নাম্বার দেয় তাই কম পেয়েছি, এমনটা নয় আমি তোর থেকে কম পেয়েছি। এই প্রবলেমটা কি আমরা, রাহুল এবং তানিয়ার প্রবলেমটা কি আমরা সলভ করতে পারবো আজকের ক্লাস থেকে? দেখা যাক রাহুল এবং তানিয়ার প্রবলেমটা আমরা আজকের ক্লাস থেকে সলভ করতে পারি কি না। আজকের নতুন ক্লাসে এডুইডেন্সে আবার সবাইকে স্বাগত জানাই। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম রাহুল এবং তানিয়ার কথা। প্রথম সেমিস্টারের শেষে তানিয়া স্কোর করেছে বা মার্কস পেয়েছে 80%। অন্যদিকে রাহুল অন্য একটি কলেজে পড়ে, রাহুল ফার্স্ট সেমিস্টারের শেষে মার্কস পেয়েছে 60%। এই নিয়ে তাদের সমস্যা চলছে যে কে বেশি পেয়েছে। আজকের ক্লাসে আমরা জেড স্কোর এবং টি স্কোরের মাধ্যমে দেখব যে তাদের মধ্যে কে বেশি পেয়েছে। তার আগে বলে নিই, জেড স্কোর এবং টি স্কোর এমন একটি ডিরাইভড স্কোর মানে পরিবর্তিত স্কোর, অর্থাৎ যে স্কোরে র স্কোরকে আমরা একটা স্ট্যান্ডার্ড স্কোরে পরিবর্তন করি। জেড স্কোরের মাধ্যমে র স্কোরকে আমরা একটা স্ট্যান্ডার্ড স্কোরে পরিবর্তন করি, যেখানে আমরা দুজনের মধ্যে কম্পেয়ার করতে পারি, তুলনা করতে পারি। আমরা প্রথমে দেখে নিই জেড স্কোর অনুযায়ী কে বেশি পেল, তানিয়া নাকি রাহুল। তো তানিয়ার মার্কস 80% এবং রাহুলের মার্কস 60%। তানিয়া বলল তাদের ক্লাসে এভারেজে সবাই 70 করে মার্কস পেয়েছে, রাহুল বলল তাদের ক্লাসে এভারেজে সবাই এবছর 50 করে নাম্বার পেয়েছে। এবং তাদের স্কোর নিয়ে মোটামুটি জানা গেল, তাদের ক্লাসের স্কোর জিজ্ঞেস করলাম তানিয়াকে এবং রাহুলকে, স্কোর জিজ্ঞেস করে বা খোঁজ নিয়ে জানা গেল তানিয়ার ক্লাসের এভারেজ মানে এটা মিন, আর স্কোরকে আমরা জানি ক্যাপিটাল এক্স দ্বারা আমরা চিহ্নিত করতে পারি। অন্যদিকে তাদের এসডি বা সিগমা, তানিয়ার ক্লাসের সিগমা 20 বা এসডি 20, অন্যদিকে রাহুলের ক্লাসের খোঁজ নিয়ে জানা গেল সিগমা বা এসডি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তোমরা যারা জানো না স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি, তারা আমার সেন্ট্রাল টেন্ডেন্সি ক্লাসটা দেখতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তাহলে বুঝে যাবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সিগমা কি। তো এই তথ্যগুলো আমরা পেলাম, এবার আমরা তানিয়া এবং রাহুলের মধ্যে যে সমস্যা সেটা সমাধান করব। জেড স্কোর সমান এক্স বাই এক্স মাইনাস এম ডিভাইডেড বাই সিগমা, এটা হচ্ছে জেড স্কোরের ফর্মুলা, এক্স বাই এম ডিভাইডেড বাই সিগমা, এটা হচ্ছে জেড স্কোরের ফর্মুলা। তো আমরা এক্স মানে স্কোর পেয়ে গেছি। প্রথমে আমরা তানিয়ারটা বের করব। তানিয়া পেয়েছে 80, তানিয়ার ক্লাসের মিন 70 এবং তানিয়ার ক্লাসের সিগমা বা এসডি 20, তাহলে কত হচ্ছে 10 ডিভাইডেড বাই 20 সমান 0.5। অন্যদিকে এটা হচ্ছে তানিয়া। অন্যদিকে রাহুলের দেখি জেড স্কোরে কত স্কোর আসে, এক্স মাইনাস এম বাই সিগমা। রাহুল পেয়েছে 60, তার ক্লাসের এভারেজ বা মিন 50 এবং সিগমা 10। তো রাহুলের তাহলে স্ট্যান্ডার্ড স্কোর আসলো 1। তো আমরা জেড স্কোরের মাধ্যমে দেখতে পাচ্ছি যে তানিয়ার স্ট্যান্ডার্ড স্কোর আসলো 0.5, অন্যদিকে রাহুলের স্কোর এলো 1। তাহলে আমরা জেড স্কোর অনুযায়ী এটা বুঝতে পারছি যে রাহুল পরীক্ষায় বেশি নাম্বার পেয়েছে। সুতরাং তানিয়া এবং রাহুলের সাথে কারো যদি দেখা হয় জানিয়ে দিও যে রাহুল বেশি মার্কস পেয়েছে তানিয়ার থেকে।
তানিয়া কম মার্কস পেয়েছে, তাদের ঝগড়ার অবসান ঘটবে। তাহলে এখন প্রশ্ন হলো, এই দুজনের জেড স্কোর আলাদা আসলো কিভাবে? কিভাবে আমরা বুঝলাম যে রাহুল বেশি নাম্বার পেল? দেখো, জেড স্কোরে আমরা পরিবর্তন করলাম মূলত মিন এবং এসডিকে দেখে। প্রত্যেক ক্লাসের বা বিভিন্ন ইয়ারের ছাত্রছাত্রীদের মধ্যে নাম্বারের সরাসরি আমরা তুলনা করতে পারি না, কারণ তাদের পরীক্ষক থাকে আলাদা, কোশ্চেন প্যাটার্ন থাকে আলাদা, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মার্কস আসে। প্রত্যেক সময়কার বা প্রত্যেক ক্লাসের একটা নির্দিষ্ট মিন থাকে, নির্দিষ্ট গড় থাকে। সেই গড় এবং একটি নির্দিষ্ট সিগমা বা এসডি থাকে। এসডি আমাদের কি বুঝতে সাহায্য করে? স্কোরগুলো মিনের থেকে কত দূরে অবস্থান করছে, মিনের চারিদিকে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো সেই মিন এবং এসডি, এই দুটো দিয়ে আমরা সেই স্কোরকে একটা স্ট্যান্ডার্ড স্কোরে বা তুলনাযোগ্য স্কোরে পরিবর্তন করতে পারি, সেটা হচ্ছে জেড স্কোর। তো জেড স্কোর হচ্ছে এমন একটি আদর্শ স্কোর, পরিবর্তিত স্কোর, তুলনাযোগ্য স্কোর, যার মাধ্যমে আমরা বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে তুলনা করতে পারি। যদি একই ক্লাসের হতো, রাহুলের ক্লাসেরই হতো তানিয়া, রাহুলের কলেজের রাহুলের ক্লাসে, তাহলে জেড স্কোরে পরিবর্তনের দরকার হতো না, কারণ তাদের কোশ্চেন একই ছিল, খাতাও দেখেছে সেম টিচার, তাই তাদের পার্থক্য যেরকম আসতো আমরা র স্কোর থেকে তুলনা করতে পারতাম। কিন্তু যখন কোশ্চেন আলাদা হয়ে যাচ্ছে, খাতা দেখছে অন্য আরেকজন, সেখানে দেখতে হবে সেই ক্লাসের কেমন মার্কস এসছে, এভারেজে সবাই কেমন পেয়েছে, মার্কসগুলো কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই অনুযায়ী তো বোঝা যাবে যে রাহুল সত্যি ভালো পারফর্ম করলো কিনা বা তানিয়া সত্যি ভালো পারফর্ম করলো কিনা। তানিয়ার ক্লাসের মিন বা এভারেজ অনেক বেশি ছিল এবং তাদের এসডিও অনেক বেশি ছিল, স্কোরগুলো অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাই তানিয়া আলটিমেটলি দেখা গেল রাহুলের তুলনায় কম স্কোর করেছে যখন তুলনাযোগ্য স্কোরে পরিবর্তন করা হলো স্কোরকে। অন্যদিকে রাহুল যেরকম কম নাম্বার পেয়েছে, সেরকম রাহুলের ক্লাসের মিন বা এভারেজও কম ছিল 50, এবং এসডিও ছিল কম, মাত্র 10। সেই ক্ষেত্রে বলা যায় রাহুল তার মিন এবং এসডি অনুযায়ী অনেক বেটার স্কোর করেছে তানিয়ার থেকে। তো জেড স্কোর মূলত মিন এবং এসডি অনুযায়ী পরিবর্তিত হয়, এবং জেড স্কোর মূলত জিরো মিন এবং এবং 1 এসডিতে পরিবর্তিত হয়। জেড স্কোর মূলত 0 মিন এবং 1 এসডিতে পরিবর্তিত হয়। অর্থাৎ র স্কোরকে আমরা যখন জেড স্কোরে পরিবর্তন করি, র স্কোরের আলাদা আলাদা মিন থাকে, আলাদা আলাদা এসডি থাকে। ধরো কেউ 200 গ্রাম আলু নিয়েছে বা 500 গ্রাম আলু নিয়েছে, কেউ 500 গ্রাম আলু, আর কেউ 50 কেজি আলু নিয়েছে। এবার যে 500 বললো, সে তো আমি 500 নিয়েছি, আমি তার মানে 50-এর থেকে বেশি নিয়েছি না, ওর এককটা গ্রাম আর 50-এর এককটা কেজি। সেরকম তানিয়ার একক, অর্থাৎ এখানে মিন এবং এসডি, এই দুটো একক আলাদা, আর রাহুলের এককটা আলাদা, তাই তাদের মধ্যে আমরা তুলনা করতে পারি না। যদি তুলনা করতে হয় তাদেরকে একটা নির্দিষ্ট এককে, যেমন এখানে 500 আর 50-কে হয় 50-কেও গ্রামে পরিণত করতে হবে, তখন দুটোই গ্রাম হবে, তখন তুলনা করতে পারবো। সেরকম একটা নির্দিষ্ট এককে যখন নির্দিষ্ট মিন এবং নির্দিষ্ট এসডিতে আমরা দুটো স্কোরকেই যখন পরিবর্তন করি, তখন আমরা তুলনা করতে পারি। যখন আমরা জেড স্কোরের মাধ্যমে তানিয়ার স্কোর এবং রাহুলের স্কোর পরিবর্তন করে দিলাম, তখন দুজনের স্কোরই 0 মিন এবং 1 এসডিতে পরিবর্তিত হয়ে গেল। 0 মিন এবং 1 এসডিতে পরিবর্তিত হয়ে গেল, দুজনের মিন এবং এসডি একই হয়ে গেল। এবার তুলনা করতে পারবো। এই যে 0.5 বেরিয়েছে, এরও মিন 0 এবং এসডি 1, এবং রাহুলের যে এক স্কোর বেরিয়েছে, এরও মিন 0 এবং এসডি 1। এই নির্দিষ্ট এককে যখন স্কোরকে পরিবর্তন করা হয়, তখন তাদের একক নির্দিষ্ট বা একই হয়, এবং তখন আমরা তুলনা করতে পারি। সুতরাং আমরা জেড স্কোরের সম্পর্কে জানলাম, এবং এইটা খুব ভাইটাল জায়গা, মনে রাখবে যে জেড স্কোর 0 মিন এবং 1 এসডি এই এককে পরিবর্তিত হয়, যে কোনো র স্কোরকে আমরা যদি জেড স্কোরে পরিবর্তন করি। এবার আমরা দেখব টি স্কোর কি। টি স্কোরও একটা পরিবর্তিত স্কোর। টি স্কোর করার কারণ বা টি স্কোর আবির্ভাবের মূল কারণ জেড স্কোরের দুর্বলতা। জেড স্কোর তো আমরা করলাম, জেড স্কোরে আদর্শ স্কোরে পরিবর্তন করা যায় এবং তুলনাও করা যায়, সে নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু জেড স্কোরের একটা অসুবিধা হলো, জেড স্কোরের মানগুলো খুবই ছোট এবং ফ্র্যাকশানে আসে, পয়েন্টে আসে। যেহেতু 0 মিন এবং 1 এসডিতে পরিবর্তিত হচ্ছে, জেড স্কোরের এককটাই তাই 0 মিন এবং 1 এসডি, সেই এককে পরিবর্তিত হচ্ছে স্কোরগুলো। তো স্কোরগুলো যেরকম আমরা তানিয়ার স্কোর দেখলাম 0.5 এসছে, এবং অনেক সময় মাইনাসেও আসে, জেড স্কোর নেগেটিভেও আসে। তো নেগেটিভ, প্লাস, মাইনাস অনেক সময় বুঝতে অসুবিধা হয়। যখন লার্জ ডেটা নিয়ে কাজ করা হয়, সেখানে অনেকের ভুল হতে পারে, প্লাস মাইনাস ওভারলুক হয়ে যেতে পারে, এবং ছোটো ছোটো ফ্র্যাকশানের স্কোর থাকে, তো বুঝতে অনেক সময় অসুবিধা হয়। ধরো জেড স্কোর আসলো একজনের আসলো 0.589, একজনের আসলো 0.509,
আরেকজনের আসলো ধরো 0.109। তো এখন কার বড় কার ছোট, তো অনেকের অসুবিধা হতে পারে সংখ্যা নিয়ে বা ফ্র্যাকশন নিয়ে খুব ভালো ধারণা না থাকলে ম্যানুয়ালি কাজ করতে খুব অসুবিধা হয়। সেই জন্য টি স্কোর কী করে, টি স্কোর এই স্কোরের মানগুলোকে অনেকখানি বাড়িয়ে দেয় এবং মাইনাসে তো আসেই না, সেভাবেই ফর্মুলাটা তৈরি করা। টি স্কোরের ফর্মুলা কি, টি সমান 10z, টি সমান 10z প্লাস 50। তো টি স্কোরের ফর্মুলা এটা, টি স্কোরও একটা আদর্শ পরিবর্তিত স্কোর, টি স্কোরের ফর্মুলা এটা, সেখানেও পরিবর্তন করে কিন্তু আমরা জানতে পারবো যে কে বেশি পেয়েছে, এটাতেও কম্পেয়ার বা তুলনাযোগ্য একটা নির্দিষ্ট এককে পরিবর্তন করে। টি স্কোরও সমস্ত স্কোরগুলোকে একটা নির্দিষ্ট মিন এবং এসডিতে পরিবর্তন করে। টি স্কোরে পরিবর্তন করলে মূলত 50 মিন এবং 10 এসডি বা 10 সিগমা যুক্ত এককে আমরা পরিবর্তন করি। আমরা জেড স্কোরে যেরকম 0 মিন এবং 1 এসডি এই এককে পরিবর্তন করতে পারতাম যে কোনো স্কোরকে, সেরকম টি স্কোরে যখন আমরা কোনো র স্কোরকে পরিবর্তন করি তখন সেটা আমরা 50 মিন এবং 10 সিগমাতে বা 10 এসডিতে পরিবর্তন করি। টি স্কোরে কীভাবে পরিবর্তন করা হয়, টি স্কোরে আমরা জানলাম 10z প্লাস 50, তাহলে 10 ইন্টু জেড, জেড স্কোরের সূত্র লিখবো, জেড মানে এখানে জেড স্কোর প্রথমে বের করতে হবে, জেড স্কোরের সূত্র লিখবো এক্স মাইনাস এম বাই সিগমা প্লাস 50। এটা হচ্ছে টি স্কোরে এইভাবে বের করতে পারবো। 10 ইন্টু আমরা একটু আগে জেড স্কোর বের করেছিলাম তানিয়ার জেড স্কোর কত বেরিয়েছিল, এই স্কোরগুলো দিয়ে আমরা জেড স্কোর বের করেছিলাম, তানিয়ার জেড স্কোর বেরিয়েছিল 0.5 প্লাস 50, তাহলে 10 ইন্টু 0.5 মানে 5 প্লাস 50 কত হলো 55। অন্যদিকে আমরা যদি রাহুলেরটা বের করি, রাহুলেরটা কত বেরোবে, রাহুলেরটা আমরা জেড স্কোর বের করেছিলাম 1, তাই না? তো রাহুলের আমরা বসাবো 10 ইন্টু 1 প্লাস 50 সমান 10 প্লাস 50 60। তো টি স্কোর বের করতে গেলে আগে জেড স্কোর বের করতে হবে, জেড স্কোর বের করে সেটাকে 10 দিয়ে গুণ করে দিতে হবে এবং তার সঙ্গে 50 যোগ করে দিতে হবে, তাহলে টি স্কোর বেরিয়ে যাবে। আর টি স্কোর যে এককে পরিবর্তন করে সেটা হলো 50 মিন এবং 10 এসডি বা 10 সিগমা। আর জেড স্কোর যাতে পরিবর্তন করে আমি বললাম 0 মিন এবং 1 এসডিতে। তো দেখো এখানেও কিন্তু রাহুল হাইস্ট পেলো 60 পেলো, তানিয়া 55 পেলো এবং এখানে কোনো নেগেটিভ মান আসে না এবং অনেক বড় স্কোর আসে। ফ্র্যাকশান যদিও আসে সেটা অনেক লার্জ নাম্বারে আসে, জেড স্কোরের মতো 1 পয়েন্ট সামথিং 0 পয়েন্ট সামথিং এরকমভাবে আসে না। যেহেতু অনেক লার্জ নাম্বারে আসে ফ্র্যাকশান আসলেও সেক্ষেত্রে কম্পেয়ার করতে অনেক সুবিধা হয় এবং নেগেটিভ আসে না, কারণ এখানে প্লাস 50 করে দেওয়া হচ্ছে এবং 10 মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে জেড স্কোরের সঙ্গে, তাই নেগেটিভে স্কোর আসে না, সেই জন্য তুলনা করতে অনেক সুবিধা। তো এটা টি স্কোরের সুবিধা এবং জেড স্কোরের ওই অসুবিধাটা ছিল বলেই টি স্কোর করার প্রয়োজন দেখা দিল। তো এভাবেই আমরা কিন্তু জেড স্কোর এবং টি স্কোর বের করতে পারি, আর এটাই হলো ডিরাইভড স্কোর বা পরিবর্তিত স্কোর। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, করতে দিতে পারে, তো সবাই খেয়াল রাখবে এবং করতে দিলে আশা করি করতে পারবে। এরকম প্রশ্ন দিতে পারে তোমাদেরকে ঘুরিয়ে, ধরো জেড স্কোরে, ধরো এটাকে জেড স্কোরে বের করতে দিতে পারে এরকম স্কোর দিয়ে, অথবা এরকম তোমাদেরকে বলে দিতে পারে জেড স্কোর হচ্ছে 0.5, বলা হলো কোনো একটা ক্লাসের জেড স্কোর 0.5, এটা হচ্ছে জেড স্কোর, আর এসডি হচ্ছে 20 এবং মিনও বলে দিল, মিন 70। তাহলে অরিজিনাল স্কোরটা কত বা র স্কোর কত, বললো তানিয়া নামে একটি মেয়ে বা তানিয়া 0.5 জেড স্কোর করেছে, তার এসডি 20 এবং মিন 70 ছিল অরিজিনাল, তার ক্লাসের এসডি 20 এবং মিন 70 ছিল, সেখান থেকে তার জেড স্কোর পাওয়া গেছে 0.5, তাহলে তার অরিজিনাল স্কোর কত ছিল। তখন তুমি কীভাবে বের করবে, আমরা জানি জেড স্কোরের ফর্মুলা জেড ইকুয়াল টু এক্স মাইনাস এম বাই সিগমা। তুমি এখানে পুট করবে, জেডের জায়গায় পুট করবে 0.5, জেডের মান দেওয়া আছে, তোমাকে এক্স চেয়েছে মানে অরিজিনাল স্কোরটা চেয়েছে, তো এক্স দেয়নি, মিনের জায়গায় পুট করবে কত 70 আর সিগমার জায়গায় 20, তারপরে ক্যালকুলেট করবে 0.5 ইন্টু 20 এক্স মাইনাস 70, তাহলে 0.5 সঙ্গে 20 মাল্টিপ্লাই করলে কত হবে 10, 10 ইকুয়াল টু এক্স মাইনাস 70। তো এক্সটাকে আমরা
রেখে দেবো, তাহলে 70টা এদিকে চলে আসবে, তাহলে 10 মাইনাস 70 ছিল প্লাস 70 হয়ে যাবে ইকুয়াল টু এক্স, বা 80 ইকুয়াল টু এক্স। 80 সমান এক্স মানে এক্স ইকুয়াল টু 80। তাহলে স্কোরটা বেরিয়ে গেল 80। দেখো 80 বেরিয়ে গেছে। তো এরকম যদি কোনো একটা না দেওয়া থাকে সেটার জায়গাটা ফাঁকা রেখে সেইভাবে ক্যালকুলেশন করলে কিন্তু বেরিয়ে যাবে। এরকম প্রশ্ন প্রচুর আসে। তো যদি কারো কোনো প্রবলেম থাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই শেষ করি, আবার দেখা হবে নেক্সট ক্লাস।